রে মা, তুই এখানে? আর আমি তো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি। বাবা তুমি তুমি কখন আসলে? আমি তো এই মাত্র আসলাম। কে রে মা, তুই যে একবারে শুকা গেছিস, কি খাওয়া দাওয়া করিস না নাকি? কই বাবা, আমি শুকিয়ে গেছি। আমি আগেও যেমন ছিলাম এখনো ঠিক তেমনই আছি, বরঞ্চ বিয়ের পরে আমি আরো একটু কিন্তু মোটা হয়েছি, তুমি ভালো করে দেখো। না রে মা, তুই যতই কোস তুই শুকা গেছিস। এই যে খাটা খাট্টিগুলি করিস এই বাড়ি, মনে সব কাজই মনে তোর করা লাগে, তাই না? বাবা আসলে প্রতিটা মেয়ের বিয়ের পরে সংসারে একটা বোঝা কাঁধে এসে পড়ে, আর এখন তো এই সংসারটা আমারই, এই সংসারের কাজ আমাকেই করতে হয়। আর আমার শাশুড়ি একটু কম কাজ করে, কারণ আমার শাশুড়ির একটু বয়স হয়ে গেছে, তো তাই আমি সব কিছু করি। আর এমনিতে বাড়িতে বেশি একটা কাজ নেই বাবা, এই টুকটাক কাজ এগুলো তো আমাকেই করতে হবে, তাই না? সব কথাই শুনলাম রে মা, কিন্তু আমার তো একটা স্বপ্ন ছিল। এই দেখ, আল্লাহ পাক তোকে যে সুন্দর চেহারা দিছিল, কত মানুষ আমার পিছনে তোকে নেওয়ার জন্য ঘুরত। এই যে সেদিন একজন ধরছিল আমাকে, যে আপনার মেয়েটা আমাকে দেন। 10তলা বাড়ি তার, আরও শহরে 3-4টা বাড়ি আছে, সেগুলো সব ভাড়া দিয়ে রাখে। হ্যাঁ, বিশাল বড় গরুর ফার্ম, 3-4টে পুকুর, হ্যাঁ, কোটি কোটি টাকার লোক। সেইখানে তোর বিয়ে হলে কত সুন্দর আরামে থাকতে পারতি না? না, তুই জেদ ধরলি, তুই এখানেই আসলি। এখানে তুই কী পাবি রে মা? এই যে দিন দিন কাজ করতে করতে শরীরটা শুকায় শেষ হয়ে যাচ্ছে। এখনও সময় আছে, মানুষ আমাকে এখনও লাইন ধরে আসে পিছিয়ে, যে ভাই মেয়েটা দেন, আমি ছেলের বউ করে নিই। বিশাল অবস্থা তাদের। এখনও চিন্তা কর মা, সুখ বারে বারে কিন্তু আসে না। বাবা এটা তুমি কি বলছো? আমার তো এখন বিয়ে হয়ে গেছে, আর আমি আমার সংসারে যথেষ্ট পরিমাণ সুখে আছি বাবা। আর মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়, তুমি এসব কথা বলে এখন আর শুধু শুধু কষ্ট পেও না। কষ্ট তো না রে মা, এখনও আমার পিছিয়ে লোক ঘুরছে। সেদিন একজন বলতেছে তো আমাকে, ডাইরেক্টলি বলতেছে, আপনার মেয়ে যদি আমার ছেলের বউ হয়, আমি তার চলাফেরার জন্য প্রয়োজনে প্রাইভেট কার কিনে দেবো। সে মার্কেটে যাবে প্রাইভেটে উঠে, হ্যাঁ, সে যে বাপের বাড়িতে যাবে প্রাইভেটে উঠে, মানুষজন দেখবে, বলবে যে ওই দেখো অমুকের মেয়ে আসলো শ্বশুরবাড়ির থেকে প্রাইভেটে কারে করে। বাবা তুমি কি সত্যি কথা বলছো? হ্যাঁ রে মা, কে মেয়ের সুখ চায় না? আমি তোমার মেয়ের সুখ চাই। কিন্তু বাবা আমি তো জীবনকে ভালোবাসি, আর জীবনকে রেখে আমি কিভাবে অন্যজনকে বিয়ে করব, আমার তো মাথায় এটা আসে না। মারে, জীবনকে তো ভালোবাসিস, ঠিক আছে, এই ভালোবাসায় কি পেট চলবে? ভালোবাসায় কি তুই উপরে উঠতে পারবি? পারবি না। ওরা তো বাড়ির মাত্র 2জন লোক, মা আর ছেলে, এই তো নাকি? এতে 2জনের একটা ব্যবস্থা করে দিতে পারলেই বাস ফর্সা, সব কিছুর মালিক তুই। বাবা কথাটা তুমি ভুল বলনি, কিন্তু ওদের দুজনকে পথ থেকে সরাবো কেমনি করে? মারে, সরানোর অনেক রাস্তা আছে, ঠিক আছে? 2জন কেমন কাজ করে দিবি, 2জন পৃথিবীর বুক থেকে আস্তে করে নীরবে ঘুমিয়ে যাবে। ঠিকই বলেছো বাবা, এই দুইটা পথের কাঁটাকে যদি সরাতে পারি, তাহলে তোমারও স্বপ্ন পূরণ হবে, আর আমিও রাজরানী হয়ে থাকবো বাবা। আমি তো এতদিন ভেবে দেখিনি, আসলেই তো তুমি তো আমার বাবা, তুমি তো আমার খারাপ চাও না। আমি শুধু শুধু এই ফকিন্নির বাচ্চাটাকে ভালোবেসে বিয়ে করে আমার জীবনটা একবারে শেষ করে ফেলছি। আর না বাবা, আমি আর এই সংসারে থাকবো না। আর তার আগে এই দুইজনকে পথ থেকে সরাইতে পারলে আমার পথে একদম ক্লিয়ার।
বাবা, একটা কিন্তু উপায় আছে বুঝছো। জীবন তো এখন প্রবাসে আছে, আর বাড়িতে শুধু জীবনের মা একা একা। আগে একটা কাজ করি, আগে জীবনের মাকে পথ থেকে সরাই দেই, তারপরে যখন জীবন দেশে আসবে তখন না হয় জীবনকে পথ থেকে সরিয়ে দেব। ঠিক বুদ্ধি করেছিস। আগে বুড়িটাকে সরা, তারপর জীবন আসলে ওই দিনই তার জীবনের শেষ দিন হবে। তাহলে আর কেন দেরি করছি, চলো গিয়ে দেখি চল। বুড়িটা কোথায়। এই তো আম্মা, আমরা তো আপনাকেই খুঁজছিলাম। আপনি বাড়ি থেকে কোথায় গিয়েছিলেন? কই আর যাব, বাড়ির ভাল লাগে না, বাগানে বসেছিলাম। কে কি হয়েছে, কি করবে? আম্মা, বলছিলাম কি, এই যে জীবন তো আপনার একটাই ছেলে, আপনার তো আর কোনো সন্তান নেই। এই যে আমাদের বাড়ির সমস্ত সয় সম্পত্তি আপনার নামে, আপনি যখন থাকবেন না তখন তো সব কিছু জীবনেরই হয়ে যাবে। তাই বলছি কি আম্মা, সব কিছু আপনি আগে থেকেই আমার নামে করে দেন। আর মেন কথাটা হচ্ছে, এই যে জীবন প্রবাস থেকে যে টাকা পয়সাগুলো পাঠায়, এগুলো আপনার অ্যাকাউন্টে যায়। প্রতিনিয়ত আপনার থেকে ওই 5,000 10,000 টাকা চাইতে আমার খুব বিরক্ত লাগে। থামো, মেলা কইছাও। আমি আমার সম্পত্তি তোমার নামে লিখে দেবো কিসের জন্য? আর জীবন আমার সাওয়াল, জীবন তো আমার নামে অ্যাকাউন্ট করবে, কার নামে করবে? আচ্ছা, তুমি যে এই যে খরচগুলি করো, এগুলি খরচ কি তোমাকে দেওয়া হয় না? যখন যে টাকা চাও সেই টাকাই তোমাকে দেওয়া হয়, তাহলে তোমার কিসের এত কমতি? কত দেখি। ও, বুঝতে পারছি, এই সমস্ত প্ল্যান হয়েছে এই যে এই মানুষটা। হ্যাঁ বিয়েন, আপনি আবার কি দিয়ে কি করেন? আমার সাথেও সেদিন জীবন ফোনে কত কষ্ট করলে, আব্বা আপনিও একটু মাক বুঝেন। এই যে আমি প্রবাসে থাকি, মা যদি ভালো ছেড়ে মন্দ হয়, আমার চাচারা তো মন ভালো না। ওই দেখা যাবে কি ওই সয় সম্পত্তি নিয়ে একটা পেঁচ বাগাতে, তো ওই চাইতে কি আছে, যদি আখির নামে দিয়ে দিতে তাহলে একটু ভালো হতো। ও বিয়াই, আপনার কথা শুনে মনে হচ্ছে কি আমি ঘাসে মুখ দিয়ে চলি। আমার জীবন যদি সয় সম্পত্তি লিখে দেওয়ার হইতো তাহলে সে আমাক কত। আর আমার জীবন এতটাও বুকা না যে ও বোন নামে কবি সয় সম্পত্তি লিখে দিতে। শোনেন বিয়াই, আপনারা যে কত নোংরা মানসিকতার মানুষ সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। আমার জীবন তো কোন দুঃখে প্রবাসে পড়ে রয়নি, আর কোন দুঃখে ওই অ্যাকাউন্ট আমার নামে লিখে দেয়নি। আমি তো দেখছি অনেক প্রবাসীরা আছে, তার বোন নামে অ্যাকাউন্ট করে, বোন নামে টাকা পয়সা যত জিনিসপত্র পাঠায়। কিন্তু আমার জীবন কি করলো? আমার নামে অ্যাকাউন্ট করেছে, যত সয় সম্পত্তি রাখে সব আমার নামে রাখে। কারণ আপনার দুজনের প্রতি আমার জীবনের এক বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। ও, তাহলে তো আপনি সব বুঝেই গেছেন আমি কি করে চাচ্ছি, তাই না? কেরে মা, তো কইছিলাম না যে জবরচিজ এখানে ওই নরম ঘি সুজা আঙ্গুলে ঘি বাঁধবি উনানে উঠবি উনানে, আঙ্গুলটাকে একটু বেঁকা করলি পরে সরাসরি ঘি খানিক বাদিয়ে আসবিনি। ভালোই ভালোই কইছি, শোনে নাই, বিন বিন করতাম, শোনে নাই। এবার ধর শালিক। বাবা, তুমি যে আমার সামনে কি বলো না, ঠিকই বলেছো। আগে ওকে ধরি। বাবা, ওর পা ধরো। বাবা, মারে, শালির গায়ে তো শক্তি আছে। বাবা, ও তো মরে গেছে। একটা পথের কাটা এখন আমাদের ক্লিয়ার। এখন শুধু বাকি আছে আরেকটা। ফন্দে ফন্দে ও কাশ্মীর ক, যে টাইমে আসবি না ওই টাইমে কাজ ছাড়ি দেবো। বাবা, আমার ফোনটা রুমে আছে, আমি রুমে গিয়ে আমার স্বামীকে ফোন দিয়ে দেশে আসার কথা বলি। চল,
এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, চলো। কেউ দেখে ফেলা দেবে। আম্মা, আম্মা, আখি, আম্মা, জীবন, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আব্বা ভালো আছেন তো? ভালো আছে, তুই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, হঠাৎ করে ফোন দিয়ে আমাকে তাড়াতাড়ি দেশে আসতে বললা, কি হয়েছে? আছে, কারণ তো আছেই রে বাবা। বাবা এইমাত্র আসলে, তোরা যাও, বসো, আরাম বিরাম করো, তারপরে ভেঙে চুরে সব বলবো। আসলে জীবন, আমার তোমাকে ছাড়া ভালো লাগে না। বেশ কিছুদিন যাবত আমার শরীরে বেশ একটা ভালো নাই। আমার মনটা ছটফট করছিল তোমার জন্য, সেই জন্য এত জরুরি তোমাকে দেশে আসতে বললাম। কেন, তুমি আমার কাছে এসে খুশি হওনি? হ্যাঁ, এইটাকে আবার বলা লাগে। আচ্ছা, আম্মা কই? তোমরা আসলা, আম্মা কই? মা, মা তো নানিরে বাসায় অনেক দিন হলো গেছে। কি? আম্মা নানিদের বাসায় গেছে? তুমি তো আমাকে একবারও ফোন দিয়ে বললা না যে আম্মা নানির বাসায়। আমি আরো কত আশা করে রয়েছি যে আমি এতদিন পরে দেশে যাচ্ছি, আম্মাকে সালাম দিব, আব্বা আছে আব্বাকে সালাম দিব। আসলে হয়েছে কি, আমি তোমাকে বলতে চাই কিন্তু বলি না, যে তুমি রাগারাগি করবা যে মায়ের শরীরটা তো এমনিই খারাপ থাকে, আমি কেন মাকে নানির বাসায় পাঠালাম। কিন্তু তোমার মা তো নাছর বান্দা, তোমার মাকে আমার কোনো কথা শোনে। তোমার মাকে আমি ডানে যাইতে বলে তোমার মা বায়ে যায়, সেজন্য আমি মাকে আটকাইনি। আর মায়েরও তো বয়স হয়েছে, বোঝো না, সারাদিন এই বাড়িটার ভেতর থাকতে থাকতে একবারে বোর হয়ে গেছে। সেজন্য কিছু দিন নানির বাসা থেকে ঘুরে আসুক, মায়ের মনটা একটু হালকা হবে। কিন্তু এইটা আমি মানি নিতে পারলাম না। তোর আপাতত জামাই বাবাদের জানানো উচিত ছিল, হ্যাঁ, যে মা কিন্তু বাড়িতে থাকতে পারতেছে না, খালি কয় যে একা একা বসে থাকতে ভালো লাগে না, আমি একটু মার বাড়ি থেকে বেড়া আসি, বাপের বাড়ির ভিটে গেলেও একটু শান্তি লাগে। তোর উচিত ছিল তাকে জানানো। আচ্ছা জীবন, হ্যাঁ, আসলে আমারই এখানে ভুল, তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে মামাকে ফোন দিয়ে বলো যে আমি দেশে আসছি, মাকে যেন দ্রুত পাঠিয়ে দেয়। তার তোমাকে বলতে হবে না, আমার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। হ্যাঁ, মায়ের ছেলে দেশে আসছে আর আমি মাকে বাড়িতে আনবো না, তাই কি হয় নাকি? তুমি ভেতরে চলো, অনেক দূর থেকে আসছো, একটু রেস্ট করো। আমি আজ না হয় কালকে মাকে বাড়িতে আসতে বলবো। আচ্ছা চলো। চলো। বাবা, তুমি না আমাকে বলছিলা যে জীবনকে কিভাবে পথ থেকে সরাবো সেই বুদ্ধি দিবা, কই তুমি তো কোনো বুদ্ধি আমাকে দিচ্ছ না। বুদ্ধি তো আমি ফাইনাল করে ফেলাইছি রে মা। সত্যি বাবা? হ্যাঁ, তাহলে বলো কি বুদ্ধি বের করেছো? আমি এখন বাজারে যাব, বাজারের থেকে এক প্যাকেট স্যালাইন কিনে নিয়ে আসি, আর তুই যখন ও পানি খেতে যাবে তখন ওই স্যালাইন দিবি খাইতে, আর স্যালাইনের মধ্যে ঘুমের ওষুধ বেশি করে মিক্সচার করে দেবো, বাস খাইলেই ঘুম এসে যাবে। যেই ও ঘুম এসে যাবে ওকে চিন্তা কবর দিয়ে দেবো। বাবা, এই না হলে তুমি আমার বাবা, এত সুন্দর একটা বুদ্ধি বাবা। কিন্তু বাবা, বিষয় হচ্ছে তো ওকে ওই স্যালাইনের পানি আমি খাওয়াবো কি করে, যদি ওই ঘুমের বড়ি মেশানোর সময় ধরা খেয়ে যাই? আরে মা, তুই বড়িটা আগে গুঁড়া করে রাখবি যাতে টপ করে ঢেলে দিতে পারিস। ঠিকই বলেছো বাবা, ঠিক আছে। তাহলে জীবন যখন বাসায় আসবে, এসে যখন আমার থেকে পানি টানি চাইবে, ঠিক তখনই আমি ওকে ভুলিয়ে ভালিয়ে স্যালাইনের পানি খাওয়াবো, আর ওর ভিতরে ঘুমের ওষুধটা মিশিয়ে দেবো। ঠিক আছে, ও মনে হয় টুকটাকের মধ্যে বাড়ি চলে আসবে। ঠিক আছে, আমি এখন সরে যাই। বাবা যে বুদ্ধিটা আমাকে দিল, আমার তো মনে হচ্ছে কাজটা 100-তে 100 হয়ে যাবে। জীবনকে আসছে নাকি দেখি তো।
আখি, আখি, কি হলো, ডাকছো কেন? বলতেছি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। শুধু পানি খাবা? হুম, তুমি এতদিন পরে প্রবাস থেকে দেশে আসছো আর বইয়ের কাছে শুধু পানি চাইবা? তুমি এখানে বসো, তোমার জন্য আমি স্যালাইন গুলিয়ে নিয়ে আসি, ঠিক আছে? তোমার শরীরটা অনেক ক্লান্ত, স্যালাইনের পানি খেলে এই ক্লান্তি ভাবটা কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি স্যালাইনের পানি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই যে নাও। স্যালাইনের পানিটা অনেক মজা হয়েছে। ওমা, আমি নিজে হাতে বানিয়েছি আর মজা হবে না তাই কি হয় নাকি? আচ্ছা আখি, আমার কেমন যেন মাথা ঘুরতেছে। সে কি, কি বলছো তুমি এগুলা? হঠাৎ করে কেন মাথা ঘুরছে? হ্যাঁ? কি হয়েছে তোমার? বাবা, বাবা চলে আসো, কাজ হয়ে গেছে। বাবা, ও অজ্ঞান হয়ে গেছে, ওকে উঠাও। এখন নিয়ে চল। ওকে এক্ষুনি আমরা জিন্দা করে দিয়ে দেবো। তাড়াতাড়ি নিয়ে চল, আবার জ্ঞান ফিরে গেলে সমস্যা হবে না। এই তো বাবা চলে আসছি। জ্ঞান ফিরে একদিন কাজ করে বাবাকে। বাবা হাত দেরি করো না, তাড়াতাড়ি মাটি চাপো দাও। মাটি। এখন আমরা তো রওনা দিলাম। আমাদের মেন কাজ কি জানিস? মেন কাজ হচ্ছে আগে শহরে একটা বাড়ি করা, এই বাড়িঘর বিক্রি করে দেবো। তা অবশ্য ঠিকই বলেছো বাবা, এই বাড়িঘর বিক্রি করে দিয়ে আমরা আরামায়েসে শহরে গিয়ে দিন যাপন করব। এখানে বাড়ি করে রেখে তো আর কোনো লাভ নাই, যে ছাও মাও ছিল দুই ছাওময়। হ্যাঁ, প্ল্যান তো অনেক সুন্দর করেছেন। বাবা, বাবা ভূত, বাবা ভূত, ভূত, হ্যাঁ? ভূত, আপনাকে কিন্তু আমি ছুতেও পারবো, দেখবেন। ভূত কিন্তু আমি একা না, ভূত আর একটাও আছে, দেখবেন। আবার কি কয়? আম্মা, আম্মা, বাবা, বাবা দুটো ভূত, দুটো ভূত, দুটো ভূত, ভূত, দুই ভূত। বাবা, আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। আমার তো, তুমি কি সত্যি ভূত না মানুষ?
আর মানুষই বা হবে কি করে? কারণ তোমার তো আমরা বাবা আমি আর তুমি মিলে তো জীবনকে জিন্দা কবর দিয়েছি হয়। আর ওর মাকে গলা টিপে হত্যা করেছি। তাহলে ওরা কিভাবে ফিরে আসলো? না এ ভূত। হ্যাঁ, ভূত না, আমরা দুজন মানুষ। আর আপনারা আমাকে জিন্দা কবর দিয়েছেন, হ্যাঁ। আমার মাকে গলা টিপে হত্যা করেছেন। হ্যাঁ। আমরা দুজন কিভাবে বেঁচে ফিরলাম জানতে চান? হ্যাঁ। তাহলে শুনুন। আরে এ শালির গায়ে তো শক্তি আছে। বাবা ও তো মরে গেছে, একটা পথের কাটা এখন আমাদের ক্লিয়ার। এখন শুধু বাকি আছে আরেকটা। ফন্দি ও কাশ্মীর কো যে টাইমে আসবি না ওই টাইমে কাজ সারি দেবে। বাবা আমার ফোনটা রুমে আছে, আমি রুমে গিয়ে আমার স্বামীকে ফোন দিয়ে দেশে আসার কথা বলি। চল এখানে আর বেশিক্ষণ থাকা হবে না, চল। কেউ দেখে পালা দেবে। আম্মা ওঠো। জীবন, আমি এই জায়গায় কে? আম্মা এত কথা বলার টাইম নাই, চলো তোমাকে আমি সব বলতেছি পরে। আসো এখন আমার সাথে। কি ভাবছেন আমাদের দুজনকে মেরে এই যত সয় সম্পত্তি আছে সব বিক্রি করে শহরে নিয়ে গিয়ে নিজের মেয়েকে বিয়ে দিয়ে আবার নতুন করে জীবনযাপন শুরু করবেন? সি আকি সি, তোমাকে না আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি কেমনে পারলে আমার সাথে এরকম করতে, আমার মাকে গলা টিপে হত্যা করতে, আমাকে জিন্দা কবর দিতে? আমি তো তোমার কোনো ইচ্ছা অপূর্ণতা রাখিনি। তুমি আমাকে যখন যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি। ওই দূর প্রবাসে আমি ছিলাম, কত কষ্ট করেছি এক শুধু আমি জানি। তুমি প্রবাসী যে কোনো একজনকে জিজ্ঞেস করে দেখো, ওই প্রবাসের মাটিতে একটা মানুষ কত কষ্ট করে নিজের পরিবারকে ভালো রাখার জন্য। আর তুমি কি না, তোমার কোনো স্বপ্নেই আমি তোমার অপূর্ণতা রাখিনি। ভাবলাম তোমার বাবা একজন ক্রিমিনাল, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে। তুমি কিভাবে পারলে আমাকে জিন্দা কবর দিতে? তোমরা দুইজন যে পাপ করেছো, এই পাপের কোনো ক্ষমা নাই। আমি এখনই তোমাদেরকে পুলিশের হাতে তুলে দেব। হ বাজান, তুই ঠিকই কইছিস, এর দুইজনে পুলিশে দে। এতদিন আমি আর তুই দুধ কলা দিয়ে দুইটা কাল সাপ পুষেছি, যারা কিনা আমার এই বাড়িত খাইছে, আমারে পড়েছে, আবার আমার এই সবলটা মারিছে। বৌমা কত ভালোবাসতাম, আর তার মনে যে এইরকম বিষ, বুঝতে পারিনি রে। এই দুইজন মিলে গোপনে গোপনে আমারে পিছনে এই ষড়যন্ত্রগুলি করেছে। তুই ওরে ক্ষমা করিস না, এক্ষুনি এই মুহূর্তে এরে পুলিশে দে, যেন এরা দুইজন পলাতে না পারে। বাজান, পলানোর আগে এদেরকে ধর, বাবা ধর করছি। বাবা দেবন এ কাম তুমি করে না।
আমরা তোরও লোভে পড়ি, এই অর্থ সম্পদ দেখে লোভে পড়ি, লোভে পড়েছিলাম, লোভে পড়ি আমরা এই কামটা করে ফেলাইছি। আর জীবনে এরকম হবি না, এটা কান্দরে করছি, জীবনেও এরকম কাম করবো না। জীবন বাবা, তুমি আজকের থেকে আমার জামাই না, শুধু তুমি আমার আব্বা। যখন এই কাজগুলা করেছেন তখন বিবেকে বাধা দেয়নি, আর এখন আসছেন ক্ষমা চাইতে। আপনাদের কোনো ক্ষমা নেই, আপনাদেরকে আজকেই পুলিশের হাতে তুলে দেব। না বাপসা, জীবন, জীবন বাবা ঠিকই বলেছে। হ্যাঁ, আমরা না জেনে বুঝে একটা অন্যায় করে ফেলেছি, এর জন্য এত বড় শাস্তি দিও না। আমি আর কখনো এই জঘন্যতম কাজ করার চেষ্টা করব না। আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। কথাই আছে, লোভে পাপ, পাপে মৃত্যু, আর সেই মৃত্যুর দিকেই তোমরা আগায় গেছো। এক মুহূর্ত এর দেরি করা যাবে না। ধর, এরা যদি বাহিরে থাকে তাহলে আরো অপরাধ করবি, এরে আর কোনো অপরাধ করার সুযোগ দেওয়া যাবে না। আম্মা, তুমি ঠিক কথাই বলেছো। এদেরকে যদি আবার সুযোগ দেই, এরা আবার মাথায় চড়ে বসবে। আম্মা, এখনই দুইটাকে ধরো। ধর।